রক্তের নানা ধরনের রোগ রয়েছে, তবে ধরে নেওয়া হয় অন্তত 20টি মোটা দাগে বড় রোগ রয়েছে এবং এই প্রত্যেকটি রোগের নানা ধরনের লক্ষণ আছে, চিকিৎসার প্রোটোকলও আলাদা। এই যাবতীয় বিষয়ে আমরা আলোচনা করব। এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি রক্তের নানা রোগ ও চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য হেমাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক, বিএমটি, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই যে আমরা আমাদের পক্ষ থেকে বলেছি রক্তের অন্তত 20টি বড় রোগ, আসলে আরও কতগুলো রোগ আসলে আছে এবং এই রোগগুলো আসলে কি, একটু নামগুলো শুনতে চাই। আচ্ছা, আমরা জানি রক্তে 3 ধরনের কণিকা থাকে, আরবিসি বা রেড ব্লাড সেল, ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল অ্যান্ড প্লেটলেট। তা আরবিসির ডিফেক্ট থাকলে যেমন রক্ত স্বল্পতা হয়, যা তার মধ্যে যেমন মোস্ট কমন যদি আমি বলি তাহলে থ্যালাসেমিয়া, এটা খুবই কমন। তারপরে আপনার যত ধরনের অ্যানিমিয়া আছে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যদি এটা 3 ধরনের কণিকাতেই সমস্যা হয়। এরপরে ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, ঠিক তেমনি হোয়াইট ব্লাড সেল ডিসঅর্ডার, যেখানে লিউকেমিয়া, এই লিউকেমিয়ার মধ্যে আবার অনেক প্রকারভেদ আছে, যেমন অ্যাকুট লিউকেমিয়া। অ্যাকুট লিউকেমিয়া আবার যেমন মোটা দাগে 2 ভাগে ভাগ করা হয়, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। ক্রনিক লিউকেমিয়া যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। ডব্লিউবিসি ডিসঅর্ডারের মধ্যে একটা আছে মাল্টিপল মাইলোমা, এটা প্লাজমা সেল ডিসঅর্ডার। ডব্লিউবিসির অনেকগুলা সেল থাকে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইওসিনোফিল, এরকম প্রত্যেকটারই ডিফেক্ট থাকলে এক একটা রোগের নাম হয়। আচ্ছা, যেরকম লিম্ফোসাইট থেকে যেমন প্লাজমা সেল আসে, এই প্লাজমা সেলের ডিফেক্ট হলে প্লাজমা সেল ডিসঅর্ডার বলা হয়। এই প্লাজমা সেল ডিসঅর্ডারের মধ্যে মাল্টিপল মাইলোমা মোস্ট কমন। ঠিক তেমনি প্লেটলেটেও এরকম ডিফেক্ট থাকলে, যেমন আইটিপি এক ধরনের রোগ, যে এখানে রক্তক্ষরণ হয়। তারপরে আপনার প্লেটলেট আবার যেমন কমে যায় আবার বেড়েও যেতে পারে, থ্রম্বোসাইটোসিস হয়। তারপরে আমাদের রক্তের মধ্যে রক্তের কণিকা ছাড়াও কিছু লিকুইড বা পানীয় থাকে, যেখানে প্রোটিন থাকে, যেটাকে বলে কোয়াগুলেশন ফ্যাক্টর। কোয়াগুলেশন ফ্যাক্টর ডিসঅর্ডার আছে, যেমন তার মধ্যে খুব কমন হিমোফিলিয়া, যে এদের কিন্তু রক্তক্ষরণ বন্ধ হতে চায় না। তো মোটা দাগে মোটামুটি এগুলো আরও অনেক রোগ আছে, যেমন থ্রম্বোসিস, রেয়ার কিছু ডিজিজ আছে। কিন্তু এই এতগুলো রোগের মধ্যে মানে ক্যান্সারাস কতগুলো, ওকে, আর ক্যান্সারের বাইরে কতগুলো? জি, আমরা একটা হলো জেনারেল হেমাটোলজি, আর একটা হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা ব্লাড ক্যান্সার। তো ব্লাড ক্যান্সারের মধ্যে যেটা বললাম যে অ্যাকুট লিউকেমিয়া, অর্থাৎ অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, এটা খুব দ্রুত সিমটম অ্যান্ড সাইন ডেভেলপ করে এবং পেশেন্টকে দ্রুত চিকিৎসা নিতে হয়। আর একটা হলো যে ক্রনিক, এটা একটু সময় নিয়ে সাইন সিমটমগুলো দেখা দেয়। এটা যেমন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এই যে প্লাজমা সেল ডিসঅর্ডারের কথা বললাম, মাল্টিপল মাইলোমা, ওয়ালডেনস্টোম ম্যাক্রোগ্লোবিউলিনিমিয়া, মোটামুটি এগুলো এরকম। তো সেক্ষেত্রে মানে শিশুদের আক্রান্ত হবার হার বেশি নাকি মোটা দাগে বড়রা আসলে আক্রান্ত হয়? হ্যাঁ, ব্লাড ক্যান্সার যেমন অ্যাকুট লিউকেমিয়া, এটা বাচ্চাদের যেমন হয় বেশ কমন, তার মধ্যে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, আর বড়দের হয় অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। ক্রনিক লিউকেমিয়া যেটা, এটা মূলত বড়দের হয়, বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুট লিউকেমিয়া হয়। তবে একটা ভালো দিক হলো যে বাচ্চাদের ব্লাড ক্যান্সারে কিন্তু কিউর রেটটা বেশি, মানে যদি সে মোটা দাগে 2 বছর ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারে তাহলে ফিরে আসার সম্ভাবনা বেশি এবং ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে। কিন্তু মানে এমনি প্রবণতা কাদের হওয়ার? সবারই হতে পারে, যে কোনো বয়সেই ব্লাড ক্যান্সার হতে পারে। ব্লাড ক্যান্সার হতে মানে রক্তের রোগও হতে পারে, রক্তের অন্য রোগ, যে ব্লাড ক্যান্সার ছাড়াও অন্য রোগও হতে পারে। আমরা যদি এই 20টি রোগকে বা তারও অধিক রোগকে একটু কমন ফর্মে লক্ষণগুলোকে বলতে চাই, এই লক্ষণগুলো কি কমন কিছু লক্ষণ কি আছে? অবশ্যই আছে। যেমন আমি বললাম যে আরবিসি ডিসঅর্ডার, যেটা রক্ত স্বল্পতা হয়, অর্থাৎ হিমোগ্লোবিন কমে যেতে পারে, হিমোগ্লোবিন বেড়েও যেতে পারে। আচ্ছা, তো রক্ত স্বল্পতা হলে মানুষের দুর্বলতা হয়,
অল্প কাজেই সে হাঁপিয়ে পড়ে, তারপরে তার মাথা ঘোরাবে, হ্যাঁ, তারপরে তার প্যালপিটেশন হবে, বুক ধরপড় করবে, হ্যাঁ, কোনো কাজে মনোযোগ হবে না, একটু ঘুম ঘুম, অবসাদগ্রস্ত। এছাড়া তাকে দেখলে মনে হবে সে ফ্যাকাশে। কোনো সময় রক্ত স্বল্পতার সাথে জন্ডিসও দেখা যায়, পেটটা ফুলে যায়, ভার ভার মনে হয়, অল্প খেলেই মনে হয় যে পেট ভরে গেছে, অর্থাৎ পেটের পিলে বড় হয়ে যায়। যেমন আমি বললাম যে থ্যালাসেমিয়া একটা রোগ, এটা কিন্তু আরবিসি ডিসঅর্ডার। এখানে রক্ত স্বল্পতার সাথে জন্ডিস থাকে, পেটের পিলে বড় হয়ে যায়, চাকা হয়। আচ্ছা, ঠিক তেমনি ডব্লিউবিসি যদি ডিসঅর্ডার হয়, সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, আমাদের হোয়াইট ব্লাড সেলটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। যখনই এটার ডিসফাংশন থাকে তখন ঘন ঘন জ্বর আসে। আচ্ছা। আর যদি প্লেটলেট, এটার ডিসঅর্ডারে কী হয়, প্লেটলেট হলো রক্তক্ষরণ বন্ধ করে। যখনই প্লেটলেট কম থাকবে অথবা তার ডিসফাংশন থাকবে, তখন শরীরের যে কোনো জায়গা দিয়ে যে কোনো ফর্মে রক্তক্ষরণ হতে থাকে। যেমন চোখের মধ্যে দেখা যায় লাল দাগ হয়ে গেছে, দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হতে পারে, প্রস্রাবের সাথে পায়খানার সাথে রক্ত যেতে পারে, মহিলাদের মাসিক বেশি হতে পারে, আর এই গায়ে সোপ সোপ দাগ হতে পারে, যেমন এটাকে আমরা বলি র্যাশ। যেমন ডেঙ্গুতে কি হয়, প্লেটলেট কমে যায়, শরীরের যে কোনো জায়গা দিয়ে রক্তক্ষরণ হয়। এছাড়াও রক্ত জমাট বাঁধা, কোনো জায়গায় দেখলো রক্তনালীর মধ্যে রক্ত জমাটও বেঁধে যায়। কিন্তু মানুষ বুঝতে পারবে এমন কারণগুলো বা লক্ষণগুলো? জি, যদি কারো রক্ত স্বল্পতা থাকে, অথবা তার ঘন ঘন ইনফেকশন হয়, অথবা কোনো জায়গা দিয়ে রক্তক্ষরণের প্রবণতা বেশি, অথবা রক্ত যদি জমাট বাঁধে, তাহলে এটা রক্তরোগের লক্ষণ। এছাড়াও কারো কোমর ব্যথা হতে পারে, কিডনি বিকল হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোকও হতে পারে, রক্ত থেকে এত দূর পর্যন্ত যেতে পারে আর কি। কিন্তু আমি আপনাকে অন্য একটা বিষয় বলি যে আমাদের মধ্যে যাদের রক্ত দেওয়ার প্রবণতা আছে বা রক্ত যারা দেয়, তাদেরকে তো আসলে সামান্য 4-5টা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এর মধ্যে অবশ্যই ব্লাডের পরীক্ষাও থাকে। মানে এই রক্ত দিতে গিয়েও কি ওনার জানার কি, মানে উনি জানতে পারেন কিনা, এটা একটা সুবিধা কিনা? মানুষ যখন ব্লাড দিতে যায় ডোনার হিসেবে, তখনও তার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি করে নেওয়া উচিত। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় এই টেস্টটা করাই হয় না। কিন্তু সিবিসি বোধহয় কমপ্লিট করে না, না অন্য কিছু একটা করে, হয়তো হিমোগ্লোবিনটা শুধু দেখলো। আচ্ছা। কিন্তু ডব্লিউবিসি, প্লেটলেট এটা দেখা হয় না। করা উচিত কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি। এটা যদি সব ধরনের প্যারামিটার ভালো থাকে, তাহলে সে ডোনার হিসেবে ইলিজিবল। আর আরেকটা বিষয় হলো, আমরা অনেকেই ডাক্তারের কাছে যাই যে কোনো সমস্যার কারণেই হতে পারে, সামান্য সর্দি কাশি জ্বরের কারণে। সিবিসি তো কমনলি দেয়। জি, প্রত্যেকটা ডক্টরই গাইনি, সার্জারি, মেডিসিন এবং যত সুপার স্পেশালিস্ট, একটা যে কোনো মানুষ তার রোগের সিমটম নিয়ে যখনই ডাক্তারের কাছে যায়, তখন সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এটা দিয়ে থাকেন। এটা রুটিন চেক আপ। এই প্যারামিটারের মধ্যে কোনোটা যখন অ্যাবনর্মালিটি থাকে, তখন বুঝতে হবে তার রক্তের কোনো সমস্যা আছে। সেটা হইতে পারে রক্তরোগের কারণে, হইতে পারে অন্য রোগের কারণে। কিন্তু তার মানে কি এই সিবিসি যেরকম একটা ডাল ভাতের মতো মানুষ জানে অথবা সাধারণভাবে করায়, তাহলে সিবিসি দিয়েই কি আসলে প্রাথমিকভাবে রক্তরোগ বের করা যায়? জি, সিবিসি দিয়ে প্রাথমিকভাবে যায়, তবে এর সাথে আরও কিছু পরীক্ষা করতে হয়। সিবিসি নর্মাল থেকেও রক্তরোগ হতে পারে, সেটার জন্য আমি রোগীর যে উপসর্গ লক্ষণ সেই অনুযায়ী আমরা পরীক্ষা দিয়ে চিকিৎসা ডিটেক্ট করি। আচ্ছা, কিন্তু এই এতগুলো রোগের মধ্যে কোন রোগের আক্রান্তের হার বাংলাদেশে সব থেকে আশঙ্কাজনক হারে বেশি বাড়ছে? যদি মোটা দাগে বলি, তাহলে একটা হলো থ্যালাসেমিয়া। এটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ অবস্থা এবং রাষ্ট্রের একটা বার্ডেন। তারপরে লিউকেমিয়া, এটাও কিন্তু বেশ এখন মানুষ সচেতন, পরীক্ষা নিরীক্ষা অ্যাভেলেবেল, ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, এই জন্য ডায়াগনোসিস এখন হচ্ছে, মানুষ জানতে পারছে যে এই রোগ হয়েছে। আর একটা হলো যে এই যে রক্তক্ষরণের যেটা বিষয়, হিমোফিলিয়া, এগুলোও মোটামুটি কমন। চিকিৎসার দিক থেকে আমরা মানে কোন জায়গাতে পিছিয়ে আছে আপনার মনে হয়? চিকিৎসা একটা হলো যে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিতে পারছি না, যে সরকারিতে কোথাও পাচ্ছেন না, আমরা কোথায় ওভারঅল কোথায় পাচ্ছি না যে ওয়ান স্টপ সার্ভিস দিতে। যেখানে রোগী আসবে তার একই জায়গায় ডায়াগনোসিস, সব টেস্ট হবে, একই জায়গায় সব ধরনের চিকিৎসার যে ফ্যাসিলিটি সেটা পাবে, সেটা একটু অপ্রতুল। আচ্ছা, এই এখনও রক্তরোগের কত শতাংশ পরীক্ষা বা কোন কোন পরীক্ষা আমার ইন্ডিয়ার শরণাপন্ন হতে হয় বা আমাকে পাঠিয়ে অনেক দিন অপেক্ষা করতে হয়, এই পরীক্ষাগুলো কোনগুলো?
রিসেন্টলি আমরা এই দিক দিয়ে আমি মনে করি যে আমরা অনেক এগিয়ে গেছি। আগে যে অ্যাডভান্স টেস্টগুলো আমরা বাইরে আউটসোর্সিং মধ্যে পাঠাইতাম, এখন তা লাগে না। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে এগুলো অলরেডি ডেভেলপ হয়ে গেছে। অল্প কিছু টেস্ট যেগুলো সবার দরকার না, অল্প কিছু টেস্ট সেটা বাইরে দিতে হয়। মানে রিসেন্ট বলতে কবে আর কোন কোন পরীক্ষা এখন আমরা করতে পারছি, আগে পারতাম না? জি, রিসেন্ট বলতে ধরেন এই বিগত 2 বছর আগেও যেটা আমরা বাইরের দেশের উপর নির্ভর করতে হতো, এখন কিন্তু সেটা করা লাগছে। সেই পরীক্ষাগুলো কি কি? যেমন ফ্লো সাইটোমেট্রি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, মলিকুলার জেনেটিক স্টাডি, তারপরে নিউ জেনারেশন সিকোয়েন্সিং অর্থাৎ ডিএনএ। তো এগুলোর মধ্যে যেমন ফ্লো সাইটোমেট্রি বাংলাদেশে অ্যাভেলেবেল, মলিকুলার জেনেটিক স্টাডি অ্যাভেলেবেল, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সরকারি পর্যায়েও এটা ভালো হচ্ছে। আমরা এখন এগুলা সরকারি পর্যায়ে আমরা দিচ্ছি। আর যেমন নিউ জেনারেশন সিকোয়েন্সিং, এমআরডি অর্থাৎ মিনিমাল রেসিডুয়াল ডিজিজ, এই 2-4টা টেস্ট এখন আমরা বাইরে দিতে হচ্ছে। ক্যারিওটাইপিং তো এখন হচ্ছে বাংলাদেশে, এখন হচ্ছে না, তবে আলোচনা চলছে। আশা করি এটাও আমরা ওভারকাম করতে পারবো। কিন্তু এই রক্তরোগ আসলে কেন হয়, এটার কারণ আপনারা কি পেয়েছেন? জি, রক্তরোগের অনেক কারণ আছে। একটা হলো জেনেটিক ফ্যাক্টর থাকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন ভেজাল খাবার, পেস্টিসাইডস, রেডিয়েশন, মোটামুটি। তারপরে কিছু ড্রাগ রিলেটেড, যেমন একটা ক্যান্সার চিকিৎসা করতে যে ধরনের ওষুধ ব্যবহার করা হয়, সেটাই দেখা যায় 2-4-5 বছর পরে আরেকটা ক্যান্সারে রূপান্তর হয়। রক্তের ক্যান্সার হতে পারে, সলিড ক্যান্সারের চিকিৎসা নিয়েছে, পরে ব্লাড ক্যান্সার হয়েছে। পেস্টিসাইডের সাথে আপনারা সম্পর্ক বিজ্ঞানসম্মতভাবে বা গবেষণায় কি কি পেয়েছেন যে পেস্টিসাইডের সাথে রক্তরোগের সম্পর্ক আছে? পেস্টিসাইড বলতে দেখেন, যারা কৃষি কাজ করে, অনেকে খেতে যে বিষ দেয়, এগুলা থেকে হতে পারে। এই বিষ দিয়ে কি যারা খাচ্ছে তাদের হবে, নাকি যিনি দিচ্ছেন তার হবে? না, প্রথম কথা হলো যিনি দিচ্ছেন, এক্সপোজ হচ্ছেন ইনহেলেশনের মাধ্যমে অথবা এক্সপোজের মধ্যে, এগুলা থেকে হতে পারে। তারপরে অনেক সময় দেখেন বিভিন্ন কেমিক্যাল এক্সপোজ যদি হয়, যারা ফার্নিচার করে, ওখান থেকেও হতে পারে। আবার ধুলাবালি থেকে তো হতেই পারে। ধুলাবালিতে এগুলা মেনলি লাং ক্যান্সার ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আপনি আরও অনেকগুলো কারণ বলছিলেন রক্তরোগ হবার পেছনে, সেই কারণগুলো যদি একটু বিস্তারিত বলেন। একটা ওষুধের বিষয়ে বলছিলেন বা আরও অনেকগুলো কারণ বলছিলেন। ওকে, রক্তরোগের কিছু রক্তরোগ আছে যেটা হলো জেনেটিক্যালি, যেমন আমরা থ্যালাসেমিয়া বললাম, ইনহেরিটেড। বাবা মার চুল কোঁকড়ানো, সন্তানের চুল কোঁকড়ানো হয়, আমরা দেখি তাই। জি, বাবা মা ফর্সা, সন্তান ফর্সা হয়, এটা দেখা যায়। কিছু জিনিস রোগ আছে জেনেটিক্স, যেটা দেখা যায় না, পরীক্ষা না করলে বোঝা যায় না। থ্যালাসেমিয়াটাও তাই। এই থ্যালাসেমিয়ার বিভিন্ন ভাগ আছে, থ্যালাসেমিয়া মাইনর, থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট। ঠিক এই জেনেটিক কজ, এটা আসলে কোনো কারণ নাই। এই জেনেটিক্যাল প্রেশারটা কি 30% নাকি আরো কম? না, আমাদের দেশে যেমন থ্যালাসেমিয়া যদি আমরা বলি বা হোক, এটা 12 থেকে 14%। আচ্ছা, আর যেটা বললাম যে ব্লাড ক্যান্সার, একটা তো থ্যালাসেমিয়া বললাম, আর একটা হিমোফিলিয়া, এগুলো জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক্যালি সেভাবে বাবা মার থেকে। লিউকেমিয়া যেটা, এটা আসলে ওই যে পেস্টিসাইড, ইনফেকশন অথবা রেডিয়েশন, এগুলো কি হয়, শরীরের ডিএনএর ওখানে মিউটেশন হয়। আচ্ছা, এগুলো অ্যাকোয়ার্ড, এটা কিন্তু জন্মগতভাবে না, যে কোনো সময় যে কারো হইতে পারে ডিএনএ মিউটেশনের কারণে। আমরা রেডিয়েশনের সাথে আমরা অনেক সময় শুনি যে মানুষের সেক্সুয়াল যে ক্ষমতা সেটি কমে, বা অন্যান্য আরেক ধরনের কারণ আমরা জানিও না। কিন্তু রক্তরোগের সাথে এটির সম্পর্ক আপনারা কেমন পেয়েছেন, বা কোন রেডিয়েশনের কথা বলছেন? আচ্ছা, এগুলো মূলত যেমন এক্স-রে, সিটি স্ক্যান, তারপরে যারা এই চিকিৎসার জন্য রেডিয়েশন নেয়, বা যেখানে ওরা যারা অকুপেশনাল অর্থাৎ যারা ওই সেখানে কাজ করে, যারা কাজ করে, তারা মূলত এক্সপোজ হয় এবং তাদের এই ধরনের রোগগুলো বেশি হয়। কিন্তু ওই যে এক্স-রে তো মানুষকে করাতেই হবে, সিটি স্ক্যান করাতেই হবে। আমরা এক সময় না বুঝে নিজেই গেলে হয়তো বলতাম যে একটা এক্স-রে করে দেন, জানতাম না আর কি।
কিন্তু এটি করালে কি তাহলে উনি উল্টো বিপদে পড়লেন? এটার সেফটি সিকিউরিটি নাই? না, প্রথম কথা হলো যে সে কি ডোজে কত পরিমাণে এক্সপোজ হচ্ছে। আচ্ছা, রোগী যারা বা করতেই হবে, তাকে করতে হবে। এই একটা দুইটা এক্সরে করলে তাদের ঝুঁকিটা কত না, যতটা না যারা মানে যারা ওই টেকনোলজিস্ট যারা ওই কাজ করছেন। কিন্তু পৃথিবীতে তাদেরকে সুরক্ষা দেওয়ার তো কোনো না কোনো পথ আছে। তারা এক ধরনের তাদের ড্রেস শিল্ড ব্যবহার করেন, তারা খুব ভারী ওজনের শিল্ড ব্যবহার করেন, যেগুলোতে রেডিয়েশন সেটাকে আমাদের দেশে কম ব্যবহার হয় না, করেন তারাও ব্যবহার করেন, কিন্তু ব্যবহার করলেও ঝুঁকি কিছু না কিছু থেকে থাকে আর কি। আচ্ছা, রক্ত রোগের ব্যাপারে একটু আশার কথা বলেন, যে অন্য রোগের ক্ষেত্রে যেমন একটা লাং ক্যান্সার যত দ্রুত একটা মানুষ ক্ষিপ্র গতিতে মৃত্যুর দিকে ধাবিত হয়, রক্ত ক্যান্সার বা রক্তের অন্যান্য রোগ মানে অন্যান্য ক্যান্সারের থেকে এটি কতটা মানে কম ঝুঁকিপূর্ণ, মানে ওই অর্থে যে মানে বহুদিন ধরে আসলে এটি শরীরে ছড়াতে থাকে, এরকম কিছু আশার বাণী আছে? জি, আপনার এই কথাটা আসলে খুবই মানে টাইম ডিমান্ডিং কোশ্চেন। কেন বলছি? চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে যাচ্ছে, নতুন নতুন ওষুধ আছে। এখন ব্লাড ক্যান্সার আসলে হতাশার জায়গা নেই। আগে এক সময় ছিল ক্যান্সার, যার হয়েছে ক্যান্সার, মানে ক্যান্সার নাই অ্যান্সার, এরকম একটা। কিন্তু এখন অনেক ক্যান্সার কিন্তু কিউরেবল। কেন কিউরেবল? এখন শুধু কেমোথেরাপি দেওয়া হয় না, মলিকুলার টার্গেটেড থেরাপি, অর্থাৎ জেনেটিক ডিফেক্ট যেখানে হয়েছে ওই জায়গায় কাজ করবে এইরকম ওষুধ চলে এসেছে। ইমিউনোথেরাপি আছে। তো তার মধ্যে যেমন আমি বললাম ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া অর্থাৎ CML, এটা প্রথম ব্লাড ক্যান্সার, প্রথম আবিষ্কার হয় ব্লাড ক্যান্সারের মধ্যে। এটা কিন্তু এখন মুখে খাওয়ার ওষুধ, এটা খেলে 100 ভাগের 90 ভাগ মানুষ কিওর হয়ে যাবে। তার মানে দেখেন, ডায়াবেটিস প্রেশার একবার যদি হয় তাই সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হয়, কিওর না। কিন্তু CML এর মতো একটা রোগ, এটা কিন্তু কিওর, এবং এটা জাস্ট ডায়াবেটিস প্রেশারের মতো মানুষ প্রতিদিন ওষুধ খাবে, 8 থেকে 10 বছর খেলে সে ভালো হয়ে যাবে। এখন CML আসলে মানে মৃত্যুই নাই, সোজা কথা বললে খুবই কম, মানে 100 ভাগের 90 ভাগ মানুষ পুরোপুরি শিওর, মানে কিওর। আরেকটা যেমন ব্লাড ক্যান্সার আছে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, এটা একটা হতাশার জায়গা ছিল এক সময়, কিন্তু এখনও কিন্তু এখানে ইমিউনোথেরাপি, মলিকুলার টার্গেটেড থেরাপি চলে আসছে। আর একটা হলো যে ML এর 8টা সাবটাইপ আছে, তার মধ্যে MLM3 অর্থাৎ অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এটাতে কোনো কেমোথেরাপি দেওয়া হয় না, শুধু হাই ডোজ ভিটামিন A আর হলো আর্সেনিক ট্রাইঅক্সাইড, যেটা না পয়জন। এই দুইটা ওষুধ দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা 95%-এর বেশি। তবে এই রোগটা খুবই অ্যাগ্রেসিভ এবং ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। প্রথম 10 দিন যদি পেশেন্টটাকে সাপোর্ট দেওয়া যায়, প্রথম 10 দিন যদি টিকে যায়, তাহলে এই পেশেন্টের সার্ভাইভাল রেট মোর দ্যান 95%। এত ভালো একটা ক্যান্সার। ঠিক এরকম আরও যেমন CLL, এটাতেও কিন্তু এখন মলিকুলার টার্গেটেড থেরাপি চলে আসছে। আমার মনে হয় যে ক্যান্সার, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিতে এখন আর হতাশার জায়গা নেই, যেহেতু ক্যান্সার নিয়ে আমাদের হতাশা ছিল। কিন্তু একইভাবে যেমন আমাদের অনুষ্ঠানও তো সহযোগিতা করছে SK ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা অন্য যারাই আছে না কেন, রক্তের রোগগুলোর ক্ষেত্রে ওষুধের ভূমিকা কত বড় এবং কার্যকারিতা কেমন? বাংলাদেশের ওষুধের আপনারা কেমন কার্যকারিতা পান? না, আমাদের দেশে কিন্তু এই যে আমি যে ওষুধগুলোর কথা বললাম, বেশিরভাগ ওষুধ কিন্তু আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করছে এবং বাইরে রপ্তানি করছে। আমাদের আস্থা রাখতে হবে। আমরা তো এটা দিয়ে চিকিৎসা করছি, রোগী ভালো হচ্ছে। আমরা যে আত্মীয় স্বজনের বিয়েকে পরিহার করার কথা বলি বা নিষেধ করি, এটির সাথে মানে রক্ত রোগের কোনো জটিলতা বাড়ে কিনা? আছে। প্রথম কথা হলো যে আমি বললাম যে জেনেটিক ডিসঅর্ডারগুলা সাধারণত বাবা মা দুইজনের থেকে আসে। তো একজন যেমন থ্যালাসেমিয়ায় মা বা বাবা যে কোনো একজন যদি বাহক থাকে, একজন যদি সুস্থ থাকে, ওই পরিবারে কোনো থ্যালাসেমিয়ার রোগী হবে না, বাহক হবে অথবা সুস্থ হবে। কিন্তু দুইজনই যদি বাহক হয় তাহলে কিন্তু রোগী হওয়ার ঝুঁকি আছে, সবাই হবে তা মানে এটিকে আত্মীয় স্বজন হলে চান্সেসটা বেশি থাকে, যেহেতু বংশগত বটেই। মানে বাবা মায়ের যে কোনো একজন থাকলে তার ভাই বোনের মধ্যে, এই জন্য তো ভাই বোন অর্থাৎ খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো
ভাই বোনদের মধ্যে বিয়ে না করা উত্তম। যদি কোনো কারণে করে তার সতর্কতা কি প্রয়োজন? জি, প্রথম কথা হলো যে আমরা বিয়ের আগেই আসলে কিছু টেস্ট আছে যেগুলা করে নেওয়া উচিত। তাহলে আমরা বলবো যে হ্যাঁ আপনি এই ধরনের মানুষকে বিয়ে করতে পারবেন না বা পারবেন। দুই নম্বর, বিয়ে হয়ে গেছে, বাচ্চা নেওয়ার আগে আমরা কিছু টেস্ট করব হাজব্যান্ড ওয়াইফ দুইজনের। যদি আমরা দেখি যে না সম্ভাবনা আছে বাচ্চা রোগী হওয়ার, তখন আমরা ইন্ট্রা-ইউটেরাইন অর্থাৎ জরায়ুর মধ্যে পানি অথবা রক্ত পরীক্ষা করে আমরা ডিটেক্ট করতে পারবো এই বাচ্চাটা ভ্রূণটা রোগী নাকি বাহক নাকি সুস্থ। যদি রোগী হয় তাহলে আমরা বলবো আপনি অসুস্থ বাচ্চাটা দুনিয়াতে আনবেন কি আনবেন না। আমরা এইভাবে কিন্তু প্রিভেন্ট করতে পারি। বিশেষ করে থ্যালাসেমিয়ার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, থ্যালাসেমিয়া হিমোফিলিয়া। আসলে থ্যালাসেমিয়া রোগটা চিকিৎসা চাইতে প্রতিরোধটাই কার্যকরী পন্থা বটে। আর একটা হচ্ছে যে আপনার রক্ত রোগের ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে চিকিৎসার সুযোগ অনেক বেশি বেড়েছে, কিন্তু যেহেতু আপনি সরকারি হাসপাতালে কাজ করেন, সরকারি হাসপাতালে তো অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, মানে কোন জায়গাটা আমরা এখন উতরাতে পারছি না বলে আপনার মনে হয়? সরকারি হসপিটালে পরীক্ষা নিরীক্ষা একটা হলো যে ডায়াগনস্টিক বিষয়টা, যে আমরা ফ্যাসিলিটিটা সবগুলা করতে পারছি না। কারণ দেখেন এইটা একটা হলো একটু ব্যয়বহুল আছে, কিছু টেস্ট আছে ব্যয়বহুল, এবং এটা মেনটেন করার জন্য যে দক্ষ জনবল দরকার সেই জনবলও আমাদের ঘাটতি আছে। আমাদের এই জনবলের ঘাটতিটা পূরণ করতে হবে। আরেকটা হলো টিমওয়ার্ক না ডেভেলপ করতে, প্রত্যেকটা হসপিটাল একটা টিমওয়ার্ক ডেভেলপ করতে হবে। সেটা যদি সম্ভব হয় তাহলে এই সার্ভিসটা কন্টিনিউয়াস প্রসেসে দেওয়া সম্ভব হয়। কিন্তু দেখা যায় অনেক সময় টিমওয়ার্কটা থাকে না, আর জনবলের তো একটা মারাত্মক ঘাটতি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার কামরুজ্জামান, আপনার কাছে জানবো যে আপনি বিএমটি ইউনিটে এসেছেন, আগে আপনি মিডফোর্ডে ছিলেন, সেখান থেকে এখানে এলেন, এবং আপনি জানেন যে এটির একটি স্বর্ণালী অতীত আছে, যেখানে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দেখেছি। যখন 55টা ট্রান্সপ্লান্ট হয়েছিল তখন আমার একবার সৌভাগ্য হয়েছিল একটি রিপোর্ট করবার, পরবর্তীতে আমরা করেছি। এখন কতটুকু কার্যকর আছে জানি না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নানা কথা হয়েছে যে তারা করে ফেলবেন, ইউনিট রেডি করে ফেলছেন। মানে আমরা কেন মানে এই বিএমটির ক্ষেত্রে বা এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কেন বারবার পিছিয়ে যাই, এই কারণগুলো কি? আমি ঢাকা মেডিকেলে ট্রেনিং হিসাবে যোগদান করেছিলাম 2009 সালে। ট্রেনিং করার পরে আমি এফসিএস পাস করার পরে আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটেরই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে 3 বছর কাজ করেছি। আচ্ছা। আমি থাকাকালীন 38টা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়েছিল। একদম শুরুটা যখন হলো তখন কিন্তু আমাদের হাত দিয়ে আমাদের প্রফেসর এম.এ. খান স্যার তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, ওনার লিডারশিপে আমাদের একটা মারাত্মক টিমওয়ার্ক ছিল বটে, এবং আমরা তখন মানে নন স্টপ বলবো, আমরা একের পর এক বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা করলাম। ওকে, তারপরে আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের উপর ফেলোশিপ ট্রেনিংয়ের জন্য আমি দেশের বাইরে যাই। তখন তো পোস্ট ছেড়ে দিয়ে যেতে হয়। ট্রেনিং শেষ করে এসে আমি আর ওই জায়গায় কিন্তু কাজ করার সুযোগ হয়নি, আমি মিডফোর্ড হসপিটালে চলে গেছি। মানে সুযোগটা কেন হলো না? আপনাকে তো ওই ইউনিটের জন্যই পাঠানো হলো, তাই না? পাঠানো আমি নিজে গিয়েছি, কিন্তু হয় না। এটাই বাংলাদেশে, এটাই বললাম যে বাংলাদেশে টিম ওয়ার্কটা ধরে রাখা খুব জরুরি। আমি আগেও যে কথাটা বললাম যে টিম ওয়ার্ক, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমি একা করতে পারবো না, কেউই একা করতে পারবে না। এটা নার্স, ডক্টরস, ক্লিনার থেকে শুরু করে একটা টিম ওয়ার্কের মাধ্যমে করতে হয়। আর এই টিম ওয়ার্ক কিন্তু স্কিলনেস একদিনে ডেভেলপ করে না। তা আমার মনে হয় যে তারপরে 2020 সালে কোভিড একটা, তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারটা বন্ধ। এর আগে জানতে চাই যে 2009 সালে যেটা রেগুলার ভাবে হলো, এটা 2014 সালের 10ই মার্চ থেকে শুরু হয়েছিল। আচ্ছা, 2014 সাল থেকে শুরু হয়েছিল। জি। আচ্ছা, তারপরে এটি থামলো কবে? এরপরে কোভিড আসার পরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে কিছু স্ট্রাকচার ড্যামেজ হয়, কারণ আসলে এটা সবসময় রানিংয়ের উপর না রাখলে ড্যামেজটা হয়। আপনি কি মনে করেন যে
এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে কাজ করা বা ওই টিমকে একই সঙ্গে রাখা, এটা তো অনেক বেশি জরুরি। ডেফিনেটলি সেটি আমাদের দেশে হয় না। আমাদের দেশে হয় না। আচ্ছা, তো এখন যেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটকে আপনি শুরুর সময় দেখে গিয়েছিলেন, এখন কোন অবস্থায় পেলেন? মানে এটিকে আবার যদি আপনারা নতুন করে শুরু করতে চান, এটার কতটা পেছনে আপনারা আছেন? না, আমার মনে হয় যে যে স্ট্রাকচারগুলা একটু ড্যামেজ হয়েছে, অলরেডি এটা রিকভারি করার জন্য কাজ শুরু হয়েছে। আমি আশাবাদী যে এটা খুব শীঘ্রই এটা শেষ করতে পারলে আমরা খুব শীঘ্রই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আবার চালু করতে পারবো। তবে টিম ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি নেই, কিন্তু সেটিতে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে কি অসুবিধা বলে আপনার মনে হয়? আসলে ওখানের বিষয়টা আমি এই বিষয়ে কঠিন আর কি আপনার জন্য বলা কঠিন। কিন্তু কেমন লাগে যে বাংলাদেশের বেসরকারি হাসপাতাল, আসগর আলী হাসপাতাল বলি বা এবার কেয়ার আছে, ইউনাইটেড আছে, তারা পারলে, সিএমএইচ আছে, সরকারি হাসপাতালই তো আসলে পথ দেখিয়েছে এই বাংলাদেশে। ডেফিনেটলি আমরা পিছিয়ে গেলাম, এটা কেমন অস্বস্তির জায়গা? একটা হলো যে ওই যে টিম ওয়ার্ক, গভর্নমেন্ট হসপিটালে টিম ওয়ার্কটা ধরে রাখা কঠিন, ট্রান্সফার পোস্টিং, কিন্তু প্রাইভেটে তো সেটা নেই। কিন্তু এই ধরনের সুপার স্পেশালাইজড ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে ট্রান্সফার পোস্টিংগুলো তো একটু দেখে শুনেই করা উচিত, আপনি কি মনে করেন? আমারও তাই মনে হয় যে যাদের স্কিলনেস আছে এবং যারা ডাইনামিক, অর্থাৎ যাদের দিয়ে এটা এগিয়ে নেওয়া সম্ভব, এই ধরনের একটা টিম ওয়ার্ক থাকলে ভালো। আচ্ছা, আমি বিএমটি থেকে অন্য প্রসঙ্গে একটু যাই, যে হেমাটোলজির চিকিৎসা ঢাকার বাইরে কত দূর পর্যন্ত ছড়িয়েছে বা হেমাটোলজিস্টের সংখ্যা কত বেশি বাড়লো? জি, ঢাকার বাইরে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চিটাগাংয়ে হচ্ছে। জি, আর বগুড়াতে সেটা বেসরকারিভাবে হচ্ছে। বেসরকারিভাবে বগুড়াতেও বেসরকারিভাবে ওখানেও কাজ চলছে, শীঘ্রই ওখানে হবে। আর ঢাকার বাইরে সরকারি পর্যায়ে কোথাও এই সুযোগ এখনো তৈরি হয়নি। আচ্ছা, এখন বেসরকারিতে যারা কাজ করছে তারা কি সরকারি হাসপাতালে কর্মরতদের সহযোগিতা নিচ্ছে, নাকি তাদের আলাদা টিম তৈরি হয়ে গেছে? প্রাইভেটে আলাদা টিম তৈরি হয়েছে, তবে প্রাইভেটে কিন্তু দেখেন সরকারি ডাক্তাররা কিন্তু বৈকালিক প্র্যাকটিস কিন্তু প্রাইভেটে করেন, অর্থাৎ সম্ভব প্রাইভেটেও সরকারি বেসরকারি মিলেই করা, সেখানেও সম্ভব। আসলে আমাদের দেশে 18 কোটি মানুষের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার আরও বাড়ানো দরকার, সেটা সরকারি বেসরকারি মিলেই এগিয়ে যাওয়া সম্ভব। রক্তের এতগুলো রোগে, মানে আমরা যেমন বিভিন্ন রোগের ক্ষেত্রে বলি, কিডনি রোগের ক্ষেত্রে আমরা বলে ফেলছি যে 4 কোটি মানুষ এখন আক্রান্ত হয়েছে, আগে 2 কোটি ছিল, ডায়াবেটিসের ক্ষেত্রে তাই বলি। তা আমি জানতে চাই যে রক্ত রোগের এরকম আনুমানিক সংখ্যা কেমন, মানে কত, মানে ব্যাপ্তি কত দূর গেছে? আমাদের আসলে টোটাল ক্যান্সারের মধ্যে প্রায় 8% ব্লাড ক্যান্সার। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়াল নাম্বার করলে বেশ হয়। হ্যাঁ, তো আবার যদি আপনি ক্যান্সার না বলেন, রক্তরোগ বলেন, সেটিও তো সেটিও অনেক। তো আমাদের কিন্তু শুধু ব্লাড ক্যান্সারের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন না, যেমন আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেটা নন ম্যালিগনেন্সি, তারপরে থ্যালাসেমিয়ার জন্য ট্রান্সপ্লান্টেশন লাগে, এরকম আরও কিছু ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, সেগুলোর জন্য ট্রান্সপ্লান্টেশন লাগে। তো এই জন্য আমার মনে হয় যে হেমাটোলজি সেন্টার আরও ডেভেলপ করা উচিত, যাতে মানুষ বিদেশমুখী না হয়। কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো যে রক্তরোগের বিশেষজ্ঞ মানে সব জেলাতে কি পৌঁছেছে, সবখানে আছে? আমাদের দেশে এই মুহূর্তে রক্তরোগ বিশেষজ্ঞ প্রায় 160 জন। আচ্ছা, আমাদের এই সংখ্যাটা আরও বাড়াতে হবে। কিন্তু এটা মানে প্রত্যেক জেলাতে পোস্ট আছে কিনা? প্রত্যেক জেলা পর্যায়ে পোস্ট নাই, ইভেন প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজেও কিন্তু নাই। শুধুমাত্র পুরাতন যে 8টা মেডিকেল কলেজ, সাথে বগুড়া মেডিকেল কলেজ, অর্থাৎ 9টা মেডিকেল কলেজে হেমাটোলজির পোস্ট আছে। কিন্তু এই পোস্টগুলো আরও ক্রিয়েশন করা উচিত, কারণ আমাদের জুনিয়র যারা হেমাটোলজি ডিগ্রি প্রাপ্ত, তারা কিন্তু পদায়ন পাচ্ছে না, প্রমোশন পাচ্ছে না, পদের অভাবে। কিন্তু চাহিদা আছে, পেশেন্ট আছে, চাহিদাও আছে। আচ্ছা, তো এখন এই রক্তরোগ প্রতিরোধে আমাদের জনগণ হিসেবে মানে সাধারণ মানুষের রোল কি, তারা কি করতে পারে? এটা আসলে সচেতনতা বৃদ্ধি একমাত্র উপায়, কারণ অনেক রোগী প্রতিরোধ করা সম্ভব।
তো আমার মনে হয় যে এটা সমন্বিতভাবে আমাদের এটা প্রসার বাড়ানো উচিত। কিন্তু আমি আর যখনই ওই কোনো ডাক্তার দেখাবে বা একটা পরীক্ষা করবে সিবিসি, ওখানে যদি কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়, সেটা কম হোক অথবা বেশি হোক, রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। আচ্ছা, কিন্তু এমনি দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরায় আমরা যেমন অন্য রোগের ক্ষেত্রে একটু হাঁটা চলার কথা বলি বা দূষণ এড়াতে বলি, নানান রকম নিয়মকানুন আমরা বলি না, খাবার দাবারের ইস্যু বলি, মানে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রেও রক্তরোগ এড়ানোর কোনো পন্থা আসলে আছে কিনা নিয়মিতভাবে? জি, যেমন বিশেষ করে ক্যান্সারগুলোর ক্ষেত্রে আমরা বলি যে কিছু ভ্যাকসিনেশন আছে, যেমন হেপাটাইটিস ভাইরাস, তারপরে অন্যান্য যে ভ্যাকসিন, এগুলো আমরা নিতে পারি, কারণ অনেক ভাইরাল ইনফেকশনের কারণেও কিন্তু রক্তরোগ হয়, বিশেষ করে ম্যালিগন্যান্সি একটা। 2 নম্বর হলো যে পেস্টিসাইড, রেডিয়েশন, এগুলো যাতে আমরা এক্সপোজার কম হই, ভেজাল মুক্ত খাবার কম খাই। আর এমনি লাইফস্টাইল বলেন যে রোগ প্রতিরোধ, যেমন ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা যদি শাকসবজি বেশি খেতে হবে, ফ্যাটি ডায়েট অর্থাৎ রিচ ফুড কম খেতে হবে, মানে সব রোগের ক্ষেত্রে তেমন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার কামরুজ্জামান, আপনার কাছে জানতে চাই যে এই চিকিৎসার ক্ষেত্রে, রক্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের ভূমিকা কত বেশি? আপনি বললেন যে 160 জন বিশেষজ্ঞ আছে, সব জেলাতে না থাকলেও যত জায়গা পর্যন্ত ছড়িয়েছে তত দূর পর্যন্ত ব্লাড ট্রান্সফিউশনও ছড়িয়েছে কিনা, না ছড়ালে ঝুঁকিটা কি? আসলে রক্ত রোগের সাথে ব্লাড ট্রান্সফিউশন ওতপ্রোতভাবে জড়িত। ব্লাড ট্রান্সফিউশনের জন্য আলাদা ডক্টরস আছে, আলাদা ডিপার্টমেন্ট, ব্লাড ব্যাংক, ব্লাড ট্রান্সফিউশন। তারা মূলত আমরা যে চাহিদা দিই, হয়তো কোন ধরনের রক্ত লাগবে সেটা দিই, ওনারা ওইটাকে প্রসেস করে প্রোভাইড করেন। এখন আমরা রক্ত কমলেই রক্ত দিই, আসলে এটা কোনো সমাধান না। কখন রক্ত দিতে হবে বা রক্তের কোনটা দিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। যেমন আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা, আমরা ডিটেক্ট করলাম যে রক্ত স্বল্পতা, এটা কারণ আয়রনের ঘাটতি। আমি কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দিয়েই কিন্তু রক্তটা বাড়ানো যায়। আচ্ছা, আমার ব্লাড ট্রান্সফিউশন দরকার নাই। যেমন প্লেটলেট কমে গেল, অনেক সময় দেখা যায় যে প্লেটলেট 30,000-এর উপরে আছে, প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়ার জন্য রোগীও ব্যস্ত থাকে, ডাক্তার ব্যস্ত থাকে, কিন্তু কারণটা আইডেন্টিফাই করে ডাক্তারও কেন ব্যস্ত থাকে না। প্রথম কথা হলো যে স্বাভাবিক, যার যে সাবজেক্ট না সেটা তো সে বিষয়ে কিছুটা ঘাটতি থাকে। রক্তরোগের কোনো অসুবিধা, রক্তরোগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড ট্রান্সফিউশন লাগবে কি লাগবে না সিদ্ধান্ত নেওয়া। আর একটা হলো যে হোল ব্লাড, আমরা জানি যে রক্তের 3 ধরনের কণিকা থাকে, তারপরে প্লাজমা থাকে। দেখা যাচ্ছে যে হিমোফিলিয়ার রোগী, তার হলো ক্লোটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 8 বা 9। তাহলে আমরা ফ্যাক্টর 8 বা 9 বাজারে অ্যাভেলেবেল, সেটা দিলেই কিন্তু তার সমাধান হচ্ছে, ব্লাড দেওয়া লাগছে না। কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে ফ্যাক্টর 8, 9 অ্যাভেলেবেল না, অথবা কিনতে পারলো না যেহেতু কস্টলি, তাহলে আমরা প্লাজমা দিব। কিন্তু রেড ব্লাড সেল বা হোল ব্লাড তো দেওয়ার দরকার নাই, কারণ ওটা তো অপচয় হচ্ছে, শুধু প্লাজমাটাই দেব। ঠিক একটা পেশেন্টের প্লেটলেট কম, তার তো হোল ব্লাড দরকার নেই, শুধু প্লেটলেট দিলেই হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা সবসময় কম্পোনেন্ট অফ ব্লাড আলাদা আলাদা করে দেব। আর অনেক সময় যে দেখা যায় যে অল্টারনেটিভ অফ ব্লাড, মানে ব্লাড না দিয়েও রক্ত বাড়ানো যায়, এই ধরনের কিছু ওষুধ আছে, আমরা সেগুলো দিয়ে বাড়াইতে পারি। কিন্তু যাদের রক্ত স্বল্পতা আছে, বিভিন্ন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটি দেখা যায় বা অন্যদের ক্ষেত্রে, এই রক্ত বাড়ানোর ক্ষেত্রে আসলে কোন খাবার বা কি অভ্যাস আসলে জরুরি বলে আপনি মনে করেন? জি, রক্ত স্বল্পতা যদি কোনো নিউট্রিয়েন্টের ঘাটতি থাকে, যেমন আয়রনের ঘাটতি, ফলিক অ্যাসিডের ঘাটতি, B12-এর ঘাটতি, নিউট্রিয়েন্টের ঘাটতি থাকলে আমরা খাবারের মাধ্যমে ব্লাডটা বাড়ানো সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে রক্ত স্বল্পতা, নিউট্রিয়েন্টের ঘাটতি নাই, অন্য কারণ আছে, তাহলে তো ওইখানে নিউট্রিয়েন্ট খাবার খেয়ে তো তার রক্ত বাড়বে না। তাহলে মূল কারণটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কেন রক্ত স্বল্পতা হলো, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর
রক্তের এই রোগগুলোর ক্ষেত্রে বাংলাদেশের ওভারঅল যে বিভাগগুলো আছে, মানে ক্যান্সার বাদে সব চিকিৎসা দিতে পারে না? যেমন এই যে বললাম যে রক্তের কম্পোনেন্ট থেকে শুরু করে অন্যান্য যেগুলো মেডিসিন সেগুলো সম্ভব, কিন্তু সব জেলায় বা বিভাগে কিন্তু এই রক্তের কম্পোনেন্টগুলো আলাদা করার ফ্যাসিলিটি নাই। এটা তো অনেক বড় সীমাবদ্ধতা। তারা তখন কি করে থাকে? তখন ওই যে হোল ব্লাড দিয়ে দেয়, দেখো তার লাগবে প্লাজমা কিন্তু হোল ব্লাড দিচ্ছে, লাগবে শুধু প্লেটলেট কিন্তু দিচ্ছে হোল ব্লাড, যে কারণে রক্তের অনেক অপচয় হয়। আচ্ছা, অপচয় হয়, সাথে সাথে ঝুঁকিও বাড়ে। কেমন বাড়ে? ঝুঁকি বাড়ে যেমন রক্তের মাধ্যমে তো একটা হলো যে যাদের বারবার রক্ত নেওয়া লাগে, যেমন থ্যালাসেমিয়া রোগী, তারপরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগী, মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমের রোগী অথবা লিউকেমিয়া রোগী, তাদের কিন্তু বারবার রক্ত নিতে হয়। আমি যদি ওই কম্পোনেন্ট অফ ব্লাড আলাদা করে মানে সঠিকভাবে যদি প্রসেস না করে দিই, তাহলে পরবর্তীতে যখন ব্লাড নেবে তখন তার রিয়েকশন হবে, অ্যালার্জিক রিয়েকশন থেকে শুরু করে অনেক ধরনের কমপ্লিকেশন হয়। অনেক সময় রক্ত দিলেও রক্ত বাড়ে না, অ্যালুমিনাইজেশন হয়। তার মানে কি আপনি মনে করেন যে বাংলাদেশে যত মানুষ রক্ত নিচ্ছে তার কত অংশ সঠিকভাবে ট্রান্সফিউশনের মাধ্যমে মানুষ নিতে পারছে? আমি বলবো যে এটা খুবই কম সংখ্যার মানুষই সঠিকভাবে আমরা এই সার্ভিসটা দিতে পারছি। শুধুমাত্র ঢাকা শহরেও আমরা এটা দিতে পারছি, ঢাকার বাইরে তো এটা কল্পনাই করা যায় না। কিন্তু এখানে আরও সচেতনতা দরকার। আমি মনে করি শুধু হেমাটোলজিস্ট না, অন্যান্য ডাক্তার সহ রোগীদেরও সচেতন হওয়া। কিন্তু ট্রান্সফিউশন সেন্টার তৈরি করা কি আসলে খুব জটিল কাজ? মানে কেন আমরা পারি না? একটা সরকারি হাসপাতাল, বিভাগীয় পর্যায়ের মেডিকেল কলেজ, তারা তো পারি, কিন্তু এখনো তো তৈরি করতে পারিনি আমরা। হ্যাঁ, ডিপার্টমেন্ট আছে, কিন্তু ওই যে স্কিল ম্যান পাওয়ারের কিন্তু ঘাটতি আছে। কোন কোন পরীক্ষার মাধ্যমে অন্তত জানতে পারি যে আমার রক্তের কোনো না কোনো রোগ আমার মধ্যে আছে কিনা? সেটি কতটা সহজ? একটি সুস্থ মানুষও চাইলে এগুলো পারে কিনা করতে? জি, রক্তের বেসিক যদি টেস্ট একটা বলি আমি, তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা দিয়েই কিন্তু রক্ত রোগের আলামত বোঝা যায়। আচ্ছা। এবং এই পরীক্ষাটা অবশ্যই, যেহেতু এটা হেমাটোলজিক্যাল টেস্ট, একজন হেমাটোলজিস্ট দিয়ে করতে হবে, তাহলে মিস হবে না আর কি। আচ্ছা, আরেকটা হেমাটোলজিস্ট কি আসলে পরীক্ষার সাথে থাকে? জি, হেমাটোলজি, বাংলাদেশের হেমাটোলজিস্টরা একই সাথে রোগী দেখে, পরীক্ষার রিপোর্ট করে এবং চিকিৎসা করেন। কিন্তু সেটা তো আমরা জানতে পারি না কে করছে। সেক্ষেত্রে একটা ভালো সেন্টারে করা উচিত এবং মেনশন করে দেওয়া উচিত। যদি কোনটা সন্দেহ হয় যে রক্তরোগের সম্ভাবনা, তাহলে এটা সিবিসি রিপোর্টেড বাই হেমাটোলজিস্ট, এবার যদি মেনশন করে দেওয়া হয়, মানে যেখানে হেমাটোলজিস্ট অ্যাভেলেবল অন্তত, তাহলে সার্ভিসটা আরও গুণগত হয়। আচ্ছা, আরও কিছু পরীক্ষা আছে যে এটা, যেমন আমরা ব্লিডিং টাইম করে থাকি, পিটি, এপিটিটি, ফিব্রিনোজেন করে থাকি। মোটামুটি 4-5টা টেস্ট করলেই আমরা বুঝতে পারি যে তার রক্তের কোনো রোগ আছে কিনা। আচ্ছা, তো সেই আরেকটা শেষ প্রশ্ন করতে চাই যে রক্তের যত রোগী আসলে বাংলাদেশে আছে, তাদের কত অংশ চিকিৎসার আওতায় আছে? বেশিরভাগই কি চিকিৎসার বাইরে কিনা? আসলে এই ধরনের আমাদের দেশে কোনো ডাটা আমরা রেজিস্ট্রি করতে পারি না, এটা একটা আমাদের ড্রব্যাক। অ্যাকচুয়াল ডাটা আসলে আমাদের কাছে এই মুহূর্তে নেই। কিন্তু এটা ঠিক যে রক্তের রোগের চিকিৎসা করতে এসে ড্রপ আউটও প্রচুর মানুষ হচ্ছে। অনেক আছে। কারণ কেন হচ্ছে ড্রপ আউট? একটা হলো যে দেখেন, রক্ত রোগের যে ডায়াগনোসিস করতে গেলে কিছু অ্যাডভান্স টেস্ট করতে হয়, এটা একটু কস্টলি। 2 নম্বর হলো চিকিৎসাটাও দীর্ঘদিনের এবং ব্যয়বহুল। অনেকে দেখা যায় টেস্ট করার পরে রোগ ডায়াগনোসিস হলো, হয়তো চিকিৎসা শুরু করলো, এরপরে মাঝপথে যে ফিনান্সিয়াল কনস্ট্রেন্টের কারণে আর আগাতে পারে না। তবে আমরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকি। সমাজসেবা অফিস আছে প্রত্যেকটা হসপিটাল, সেখান থেকে আমরা কিছু দিই, যদি এটা অপ্রতুল। তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 1 ক্লিন 50,000 টাকা দেয়, সেই ফর্মগুলো আমরা তাদেরকে পূরণ করে ফরওয়ার্ড করে দিই, সেখান থেকে তারা পায়। কিন্তু এটাও আসলে যথেষ্ট না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ। রক্তের আসলে 20টি রোগের কথা আমরা বলছি, কিন্তু আরও অনেক রোগ আছে। একটি সাধারণ সিবিসি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন যে আপনার কোনো রোগে আপনি আক্রান্ত আছে কিনা, বিশেষ করে রক্তের রোগের ক্ষেত্রে। তবে রক্তের কোনো না কোনো রোগ যদি হয়, আপনি অবশ্যই যার তার কাছে না গিয়ে একজন হেমাটোলজিস্টের কাছে গেলে আপনি অন্তত সুরক্ষায় থাকার জন্য যাবতীয় পরামর্শ পাবেন। এবং একটি আশার বাণী হচ্ছে যে রক্ত রোগের ক্ষেত্রে
অধিকাংশ রোগগুলো আসলে সুস্থতার পথ তৈরি করতে পারে যদি আপনি নিয়মিত চিকিৎসা নিয়ে থাকেন। তো আমরা আশা করব যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রক্তরোগের কারণে কারো যেন প্রাণহানি না হয় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।